আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আজ এক অদ্ভুত জটিলতার মুখোমুখি। একদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার পতনের ঘটনা, অন্যদিকে সেই ঘটনার পরপরই গায়েবী মামলা, হয়রানি আর মামলা বাণিজ্যের বিস্তৃতি, যেটা আমরা বিগত আমলেও দেখেছি। এসব কিছু মিলে মানুষের মনে প্রশ্ন, এ কি নতুন এক স্বৈরাচারিক চর্চা নাকি পুরনো সংস্কৃতির নতুন রূপ? চলুন শুরু করি কিশোরগঞ্জের দুলাল রবি দাসকে দিয়ে। স্থানীয় একটি হাসপাতাল বলছে তার মৃত্যু হয়েছে স্ট্রোকে, অর্থাৎ মস্তিষ্কে রক্তক্ষরণে, কিন্তু কিছুদিন পর দেখা গেল তাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে নিয়ে মামলা হয়েছে। 768 জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে 600 জনই অজ্ঞাত। বাস্তবে তার পরিবারের মানুষরাই বলছে এটি সাজানো মামলা। এই একটি ঘটনা যেন বড় আকারে এটি সমস্যার প্রতিচ্ছবি। দেশের বিভিন্ন এলাকায়, বিশেষত ঢাকায়, নারায়ণগঞ্জে, চট্টগ্রামে এমন শত শত মামলা হয়েছে যেগুলোর অনেকটাই হয়রানিমূলক। কেউ মারা গেলে সেটাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে চালিয়ে দেয়া, পুরনো শত্রুতা থেকে কাউকে মামলায় ফাঁসানো, অথবা টাকা খেয়ে অপরাধী বানিয়ে দেয়া, এসবই যেন মামলার আড়ালে ঘটছে। দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে যে অন্তত 40টি মামলায় এমন অসঙ্গতি আছে যেখানে আসল অপরাধী বাদ পড়ে গেছেন, অথচ নিরপরাধ মানুষকে ফাঁসানো হয়েছে। রাজনৈতিক বিরোধ, ব্যবসায়িক শত্রুতা, পারিবারিক দ্বন্দ্ব, এমনকি ব্যক্তিগত বিদ্বেষও এসব মামলার পেছনে কাজ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকায় থেকেছে, যেমনটা তারা বিগত সরকারের আমলে থেকেছে, আবার কোথাও তারাও হয়রানিমূলক মামলার অংশ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং কিছু ক্ষেত্রে জামায়াত ইসলামী সম্পৃক্ত নেতাকর্মীদের প্ররোচনায় গায়েবী মামলার সংখ্যা বেড়ে চলেছে বলেও অভিযোগ উঠেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত আন্দোলনের, অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনের পর দেশে প্রায় 1,500 মামলা হয়েছে। এর মধ্যে 599টি হত্যা মামলা। এসব মামলায় আটক করা হয়েছে 10,000-এরও বেশি মানুষকে। অভিযোগ উঠেছে এসব মামলায় অনেক সময় ভুয়া বাদী ব্যবহার করা হচ্ছে। একাধিক মামলায় দেখা গেছে যে বাদী বলছেন, আমার সই নেওয়া হয়েছে কিন্তু আমি জানি না মামলায় কি লেখা আছে। অনেকে বলছেন যে আমরা কাউকে চিনিও না যারা আসামি। আবার অনেক বাদী হঠাৎ উধাও, ফোন বন্ধ, ঠিকানা বদল। সবচেয়ে ভয়াবহ বিষয় হল অনেক মামলায় টাকা দিয়ে নাম কাটানোর ঘটনা ঘটে। কেউ কেউ বলছেন যে 50,000 টাকা দিলেই নাম বাদ দেওয়া যাবে। কোনো কোনো ক্ষেত্রে আবার টাকা না দিলে আরও বেশি সংখ্যক মামলায় ফাঁসানো হয়েছে। এসব ঘটনায় আইনজীবী, পুলিশ, এমনকি রাজনৈতিক নেতা জড়িত বলেও অভিযোগ রয়েছে। নগর পুলিশের কমিশনার থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সবাই বলছেন যে আমরা নিরপরাধ কাউকে হয়রানি করব না। কিন্তু বাস্তবতা হচ্ছে এখনো এমন শত শত মানুষ আছেন যারা নির্দোষ হয়েও আত্মগোপনে আছেন। অনেকে জামিন নিয়ে বের হলেও আবার নতুন মামলায় অ্যারেস্ট এর হুমকি পাচ্ছেন। একটা মামলা থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামও বাদ দেওয়া হচ্ছে। যেমন চট্টগ্রাম একটি মামলায় সাবেক মেয়র আজমুন নাসিরের নাম বাদ দেওয়া হয়েছে। বাদী নিজেই আদালতে বলেছেন, আমার অজান্তেই কেউ নাম ঢুকিয়ে দিয়েছে। এমনকি সাবেক মন্ত্রী, সচিব, পুলিশ কর্মকর্তা, এমনকি মানবাধিকার সংগঠনের নেতাদের ভুয়া মামলায় ফাঁসানো হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেডাই খান পান্না, যিনি বরাবরই রাষ্ট্রীয় নিপীড়ন আর ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচক, তিনিও হয়ে পড়েছেন হত্যা চেষ্টার মামলার আসামি। তার বিরুদ্ধে যেভাবে মামলাটা হয়েছে অনেকেরই স্মরণ থাকবার কথা। তা দেখে মনে হয় এটাই মূলত ভয়ের পরিবেশ সৃষ্টি করবার এক ধরনের কৌশল, যেন কেউ আর সরকারের সমালোচনা করতে সাহস না পায়। মিস্টার পান্না একটু শুরুতেই শুরু করেছিলেন সমালোচনাটা। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে চলতে থাকলে গণতন্ত্র, ন্যায় বিচার এবং আইনের শাসন, এইসব কিছুর ভবিষ্যৎ? ভুয়া মামলা, উদ্দেশ্যমূলকভাবে কাউকে হয়রানি করা, রাজনৈতিক স্বার্থে আইনকে ব্যবহার করা, এসব যদি চলতেই থাকে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ, বিচার ব্যবস্থা এবং সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? এই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছেন যে ভুয়া মামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু বাস্তবে অনেকেই বলছেন তারা কোনো পরিবর্তন দেখছেন না, বরং মামলা দিয়ে ব্যবসা এখন বড় আকারে ছড়িয়ে পড়েছে।
এখনো পর্যন্ত শত শত মামলা থেকে বাদ দেওয়া হয়েছে প্রায় 675 জনের নাম। বাদী বলছেন ভুল হয়েছে, সই দিয়েছিলাম, লিখে দেয়নি। এই ভুলগুলো কি আসলেই ভুল নাকি পরিকল্পিত হয়রানি? এসব প্রশ্নই এখন জনমানুষের মুখে মুখে। আরেকটা ভয়াবহ দিক হচ্ছে যে আন্দোলনে গুলি চালানোর যেসব ব্যক্তি সত্যি জড়িত ছিলেন তারা কিন্তু এখনো ধরা পড়েননি, অথচ নিরপরাধ মানুষগুলো পুলিশ হেফাজতে, আদালতের বারান্দায় কিংবা আত্মগোপনে দিন কাটাচ্ছেন। বিচারহীনতা আর হয়রানির এই সংস্কৃতি শেষ না হলে তা যে কোনো সময় নতুন উত্তেজনা, গণবিক্ষোভ এবং রাজনৈতিক অস্থিতিশীলতার জন্ম দিতে পারে। এখন সময় সরকার এবং প্রশাসনকে কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে। ভুয়া মামলা যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা নিরপরাধ হয়েও মামলায় জড়িয়েছেন তাদের দ্রুত নাম বাদ দিতে হবে, তাদের নাম যত দ্রুত সম্ভব বাদ দিতে হবে। এবং অবশ্যই যারা আন্দোলনে গুলি চালিয়েছে, হত্যা করেছে, তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি আনতে হবে। সেটা যদি না হয় তাহলে এই রাজনৈতিক সংস্কৃতি আবারও নতুন করে বিষ ছড়াবে এবং বাংলাদেশে আইনের শাসন এবং গণতন্ত্রের ভিত্তি দুর্বল হবে। এই সময়টি আমাদের জন্য একটা পরীক্ষার সময়। আমরা ন্যায় বিচারের পক্ষে নাকি ষড়যন্ত্রকারীদের পক্ষে, এই প্রশ্নের জবাব এখন সরকার এবং সমাজের সবাইকে দিতে হবে। আসুন আমরা সবাই সেই প্রশ্নের জবাব দেবার জন্য তৈরি হই। আর শেষ করবার আগে বলি, শিক্ষক, আমি জানি শিক্ষকদের অনেক দুর্বলতা আছে। আমি ওই যে বাবা মায়ের আলোচনা করতে গিয়ে হয়তো এরকম কথাই বলবো। শিক্ষকদের যেন আমরা সম্মান করি। মনে রাখবেন যে আপনার যারা শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, তার হয়তো পিএইচডি ডিগ্রি হয় না, সে হয়তো অনেকেই ইউনিভার্সিটি ক্রস করেনি, কিন্তু আপনার প্রাথমিক ভিত্তি করে দিয়েছেন। বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন আপনাকে গড়ে তুলবার জন্য। আপনি হয়তো তাকে ছাড়িয়ে গেছেন, কিন্তু আপনাকে গড়বার পেছনে তার যে ভূমিকা সেটা আপনি অস্বীকার করতে পারেন। আমরা এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে শিক্ষকদের নানাভাবে অসম্মান হতে দেখেছি। বিগত সরকারের আমলে কিছু কিছু আমরা দেখেছি। শিক্ষকদের মর্যাদা যেন আমরা রক্ষা করি। তাদের ভিন্ন মত থাকতে পারে, রাজনীতি থাকতে পারে। অবশ্যই শিক্ষকরাও কিছু কিছু ভুল যে করছেন না তা না, তারাও রাজনৈতিক কারণে ছাত্রদের সঙ্গে তারা কাউকে পক্ষে টানেন, কাউকে দূরে ঠেলে দেন, কারো প্রতি অবিচার করেন। তারা যাই করুন না কেন, সেটা নিয়ে আরেকদিন আমি কথা বলবো। কোনো শিক্ষক যেন আমরা কখনো অসম্মান, সেটা আপনার প্রাইমারি স্কুলের ওই ছেঁড়া পোশাক পরা শিক্ষক হতে পারে, আপনার বিশ্ববিদ্যালয়ের পাগলাটে শিক্ষক হতে পারে, আপনার স্কুলের যাকে আপনার পছন্দ হয় না এরকম শিক্ষক হতে পারে, আপনার কলেজে যিনি আপনার পরে একটু বেশি চড়াও আপনার কাছে মনে হচ্ছে তিনি হতে পারে। কিন্তু তাদের জন্য আমরা সম্মান দিই। একটা শিক্ষক সমাজ আসলে আমাদের জাতির ভবিষ্যৎ তৈরি করে। বাবা মায়ের পরেই তাদের অবস্থান, এটা মাথায় রেখে যেন আমরা কোনো শিক্ষককে কোনো কারণে তাদের দ্বারা আহত হলেও আমরা যেন, যারা ছাত্র বিশেষ করে বা সমাজের অন্যান্য যারা শিক্ষা জীবন শেষ করে প্রতিষ্ঠিত হয়েছেন বা হননি, কেউ যেন শিক্ষকদের অসম্মান না করেন, কষ্ট না দেন। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।